প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দেশের এই দুর্দিনে আবারও তোমাদের মাঝে ক্লাস নিয়ে হাজির হতে পেরে খুব ভালো লাগছে। আজকে এই নতুন অধ্যায়ের পাঠ শুরু করব, বাক্যতত্ত্ব। এটা তোমাদের পড়ানো হয়নি। এটা পড়ালে তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস কভার হয়ে যাবে, আর বাকিগুলো আমি যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দরভাবে পড়ানোর জন্য। সর্বশেষ এই অধ্যায়টি একটু ভালো করে পড়বে। শুরুতেই দেখো, বাক্যতত্ত্ব এটা কি, এটা নিয়ে আলোচনা করবার আগে যেহেতু আমাদের প্রশ্ন আসে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে দেওয়াটা বেটার বলে বোধ করি। যদি কোনো কারণে ক্লাস নিতে না পারি, সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে নোট করে নেবে এবং মুখস্থ করে ফেলবে। ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো করবে। যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্বদা শুভকামনা তোমাদের জন্য। তোমরা প্রত্যেকের জন্য দোয়া করবে। দেখো, 1 নম্বরে আছে সাজেশন। বাক্য বলতে কি বুঝো? একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে কী কী গুণাবলী থাকা আবশ্যক বর্ণনা করো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে আছে বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। বাক্য কাকে বলে, এখানে একটা দাঁড়িয়ে দেবে, ভুলবশত দেওয়া হয়নি, দুঃখিত। 3 নম্বরে আছে বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। গুরুত্বপূর্ণ 3টে কোশ্চিন, আশা করছি তোমাদের কাজে লাগবে। দ্রুত লিখে ফেলো। প্রতিটি নোট আলাদাভাবে আমি যেভাবে ক্লাসে করিয়েছি নোট করে দিয়েছি, তোমরা নোট করবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এমনকি ফোন দেবে। আমার ফোন নাম্বার আশা করছি সবার কাছে আছে। তারপরে বলছে 01738113863। যদি মনে না থাকে তবে কমেন্টে জানাবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নের পরে 4 নম্বর কোশ্চিন। এই 4টি কোশ্চিন আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। বাক্য কাকে বলে? বাক্যের শ্রেণীবিভাগ উল্লেখ করে প্রতিটি ভাগ থেকে একটি করে উদাহরণ দেওয়া। ঘুরে ফিরে যে কোনোভাবে কোশ্চিন হতে পারে, সুতরাং সাবধান থাকতে হবে, খুব সুন্দরভাবে পড়তে হবে, কারণ এখান থেকে বাক্যের ভুল ত্রুটিগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। অশুদ্ধ বাক্য দেওয়া থাকতে পারে, সেটা তোমাকে শুদ্ধ করে লিখতে হতে পারে। এই পাঠ নিয়ে পরে আলোচনা করব। তবে এই 4টে প্রশ্নকে বেশ গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। এই 4টে প্রশ্নে তোমরা নোট করে ফেলবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আশা করছি লেখা হয়ে গেছে। যারা লিখতে পারেনি তাদের জন্য আমি আবারও প্রশ্নগুলো সামনে ধরছি। দ্রুত লিখে ফেলবে। এই ক্লাসটি এমন কিছু নয়, তবে কিঞ্চিত হলেও তোমাদের সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ক্লাসের সম্পর্কে বলবে। সবাই সম্মিলিতভাবে হোমওয়ার্ক করবে। বাসায় বসে নেটে যেভাবেই হোক কমিউনিকেশন বজায় রাখবে। আশা করছি ভালো করবে। 4 নম্বর কোশ্চিন, আশা করছি লেখা হয়ে গেছে। যদি লেখা হয়ে যেয়ে থাকে তাহলে আমরা একটু চলে যাই বাক্যতত্ত্বের প্রথম কোশ্চিনে। নোটটি সবার কাছে আছে কিনা আমি জানি না, আমার মনে নেই। যদি না থাকে ইনশাল্লাহ পৌঁছে দেব। আপাতত তোমরা এখান থেকে দেখো, বাক্য বলতে কি বুঝো? একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে কী কী গুণাবলী থাকা আবশ্যক আলোচনা করো। 5 মার্কের কোশ্চিন। বাক্য ভাষার প্রধান উপাদান, আর বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। একাধিক শব্দ বা পদ নিয়ে বাক্য গঠিত হয়, তাই বলে পদ সমষ্টিকে বাক্য বলা যাবে না। বাক্য হতে হলে পদগুলোর মধ্যে পারস্পরিক সম্বন্ধ থাকতে হবে। সুতরাং সুবিন্যস্ত পদসমষ্টির অর্থসংগতিপূর্ণ শব্দসৃষ্টি সমষ্টি বিভক্তিযুক্ত হয়ে পদরূপে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। আমরা বহুল পরিচিত একটি সংজ্ঞা পড়েছিলাম, যে সুবিন্যস্ত পদসমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। আমি আবার বলছি সহজভাবে, সহজ কথায়, যে সুবিন্যস্ত পদসমষ্টির দ্বারা, সুবিন্যস্ত এলোমেলো নয়, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্য গঠনের কয়টি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা দরকার? 3টি। তোমরা জেনে গেছো, আকাঙ্ক্ষা,
আসক্তি, যোগ্যতা। আশা করছি কোনো সমস্যা নেই, অনেক আগে থেকেই পড়ছো তোমরা। দেখো, আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পুরোপুরি অনুধাবনের জন্য এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। আমি ক্লাসে থাকলে কি বলতাম? এই মনো, এটা আদরের ডাক, নাম বিকৃতি নয়। ভালোবেসে অনেক সময় ডাকি বিভিন্ন জনকে, কেউ পটলা, কেউ টিপি, আছে না? তো এতক্ষণে যদি ভিডিওটা মনোরঞ্জন দেখে থাকে, অথবা সজীব দেখে থাকে, অথবা সারা দেখে থাকে, তাহলে সে সজাগ হয়ে যাবে, স্যার কিছু বলতে চাচ্ছে। তো এই যে আকাঙ্ক্ষা শোনার, আমি বলে থেমে গেছি, এটাই হচ্ছে কি পরবর্তী পদ শোনার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? দেখো, তো আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, আমি তার আকাঙ্ক্ষা নিবৃত্তি করার জন্য কি বলবো? মনোরঞ্জন, ক্লাসে ঠিক হয়ে বসো। তুমি এলোমেলো ঘোরাফেরা করছো, অথবা এলোমেলো কথা বলছো, এদিকে সেদিকে তাকাচ্ছ, তাই তো? এভাবে ক্লাসে আমরা কি করি? অ্যাটেনশন গ্রো করি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? সহজ, একেবারে সহজ একটি টপিক। 2 নম্বরে আছে আসক্তি বা নৈকট্য। অর্থের সংগতি রক্ষা করে বাক্যের মধ্যে পূর্বাপর পদ সংস্থাপন করাকে আসক্তি বলে। বাক্যের অর্থ বোঝার জন্য পদগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত পদগুলো ভাষার স্বাভাবিক নিয়ম মেনে চলে। অর্থাৎ বাক্যের সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ সময়। এটি সার্থক বাক্য নয়, কারণ এতে আসক্তি রক্ষিত হয়নি। একে বাক্যে পরিণত করতে হলে পদগুলো সাজিয়ে লিখতে হবে। যদি লেখা হয় সময় সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ, বাক্যটি শ্রুতিমধুর হলো, সুন্দর হলো, সুশৃঙ্খল হলো, তাই না? আসক্তি অর্থাৎ একটার পর একটা সুশৃঙ্খলভাবে সাজানোটাই হচ্ছে আসক্তি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? দেখো সুন্দরভাবে। 3 নম্বরে আছে যোগ্যতা। যোগ্যতা বিষয়টা ভালোই বোঝো। আমরা মজা করে বলি অনেককে, তোর কোনো যোগ্যতাই নেই। আসলে প্রত্যেকেরই কম বেশি যোগ্যতা আছে, এটা কম আর বেশি হতে পারে। যোগ্যতাহীন কেউ নেই, কোনো মানুষ নেই। সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যুদ্ধ করে বের হচ্ছে, পরিবেশের সাথে টিকিয়ে চলছে, মানুষের সাথে যুদ্ধ করে বেঁচে আছে, যোগ্যতা থাকবে না কেন? দেখো, বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিলবিন্যাসের নামই হচ্ছে যোগ্যতা। ব্যাকরণের নিয়ম অনুসারে পদগুলো কেবল পাশাপাশি সাজালেই বাক্য হবে না, এর অর্থ ভূয়দর্শন, যুক্তি ইত্যাদি থাকা প্রয়োজন। যেমন বাড়ির পুকুরে মাছ চাষ করো না বলে যদি বলা হয় বাড়ির উঠোনে মাছ চাষ করো, তাহলে বাক্যটি সার্থক হবে না। অথবা যদি বলে হাতি আকাশে উড়ে, অথবা বা পুকুর ভরা গরু, আকাশ ভরা মাছ, আসলে কি সার্থক বাক্য হবে? এটা হয় না। হাতি আকাশে ওড়ে, হাতি কিন্তু আকাশে উঠতে পারে না তার দৈহিক বৈশিষ্ট্যের কারণে, তাই না? তো এই বাক্যটির যোগ্যতা হারাবে। আশা করছি তোমাদের আজকের লেকচারের প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, এটা লিখে ফেলবে, এটা নিয়ে মাথার মধ্যে অনুসন্ধানের চেষ্টা করবে, তাহলে সহজেই মনে থাকবে। লেকচার 2 নিয়ে দেখতে পাচ্ছ, লেকচার 2 আগামী ক্লাসে আলোচনা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করো যেন করোনাকালীন এই আপদ আমরা অচিরেই ওভারকাম করতে পারি। ধন্যবাদ।